সংসারে আছে মানে ঠাকুরও বলেছেন দেহ ধারণ করলে দুঃখ দুঃখ পোয়াতেই হয়, বলছেন ট্যাক্সও দিতে হয়, ট্যাক্স দিতে হয়। সো দ্যাট মিনস দ্য ফার্স্ট অ্যারো, জগতে যা হবার কথা, এক সময় শরীর আছে মানে শরীর বৃদ্ধি হবে, দ্যাটস দ্য কন্ডিশন। রোগ আসবে, আর এক সময় মৃত্যু হবে, ফর এভরিবডি, দ্যাটস দ্য ফার্স্ট অ্যারো, এন্ড ইট ক্যানট বি প্রিভেন্টেড। কিন্তু আমাদের আসল কষ্টটা সেখান থেকে নয়, আমাদের আসল কষ্টটা হচ্ছে আর রিয়াকশন টু ইট, আমাদের ভেতরে কিভাবে হাউ ডু উই রেসপন্ড টু দ্যাট। আর এর প্রুফ, what is the proof of this? The proof is, অনেক ডাক্তারদের আমি ডাক্তারই বলতে পারবো, অনেক এখানে ডাক্তার আছেন, ওখানে বলে যে একটা ভেরি গুড এক্সাম্পল, যে একজন পেশেন্ট, অনেক ডাক্তাররা দেখেছেন, পেশেন্ট তার হয়তো মারাত্মক রোগ, তার হয়তো সে মারাই যাবে, অ্যাবসলিউটলি শিওর, বাট উইথ হোয়াট গ্রেট ডিগনিটি, শান্তভাবে ধীর স্থির ভাবে সে তাকে সামলাচ্ছে, ট্রিটমেন্ট নিচ্ছে, তারপরে মনকে শান্ত রেখেছে, শক্ত রেখেছে। আরেকজন পেশেন্ট হয়তো রোগটা এমন কিছু নয়, সে তুলকালাম কাণ্ড, হ্যাঁ, সে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে, অন্যদের বিরক্ত করছে, কত কাণ্ড। অতএব রোগটা আসল সোর্স অফ সাফারিং নয়, আওয়ার রিয়াকশন টু দ্যাট। ডাক্তারবাবু এখানে সামনেই বসে আছেন, উনি জানেন আওয়ার রিয়াকশন টু দ্যাট। আমি ঘটনা শুনেছিলাম, ডাক্তারবাবু নিজেই বলতে পারবেন, পরম পূজ্যপাদ ভূতেশায়নজি মহারাজ অপারেশন, হার্ট অপারেশনের পরে, সেই অ্যাডভান্সড এজ, উনি নাকি যখন অ্যানেস্থেশিয়া থেকে জেগে উঠলেন, প্রথমে উনি জিজ্ঞেস করছেন ডাক্তারদের যে তোমাদের কষ্ট হয়নি? তা তো ভাবুন। আরেকটা ওনার অনেক ঘটনা ওনার আছে, সেই বৃদ্ধ মানুষটি 90+ ইয়ার্স, 93 94 না কত বছর, 91, সেই তখন তিনি জিজ্ঞেস করছেন ডাক্তারদের, তোমাদের এতক্ষণ অপারেশন করেছো, কষ্ট হয়নি তো? আরেকজন, এটা তো আমি নিজেই শুনেছি, তখন মহারাজের বোধহয় 94 না 95, উনি প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশনের, গোল পার্কে ওনাকে রাখা হয়েছে, উনি শরীর টু রিকভার ফ্রম ইলনেস, শরীরে শুয়ে আছেন উনি, আর ওনার একজন সেবক, তার ম্যালেরিয়া হয়েছে, তিনি পাশের ঘরে শুয়ে আছেন, জ্বর হয়েছে, ইয়াং সাধু। মহারাজ খবর নিয়েছেন, ওকে দেখছি না তো, যে মহারাজ ওর জ্বর হয়েছে, কিছু না, এমনি ম্যালেরিয়া, ও ঠিক হয়ে যাবে, ও পাশে রেস্ট করছে। তো এই সাধুটি আমাকে বলেছেন যে আই এম অ্যাস্টাউন্ডেড, আই এম স্টান্ড, আমি শুয়ে আছি, একজন গায়ে জ্বর, একদিন কম্বল নিয়ে শুয়ে আছি, হঠাৎ দেখি কেউ কোথাও নেই, মহারাজ নিজে আমার ঘরে ঢুকেছেন, হাঁটতে পারছেন না, দেয়াল ধরে ধরে ঢুকছেন, ঢুকে বললেন তুমি ভয় পেও না, আমি আছি। দেখুন, রেসপন্স টু ইলনেস, তার ম্যালেরিয়া তার থেকে অনেক বেশি সিরিয়াস এই বৃদ্ধ মানুষটির, কিন্তু তার কোনো নিজের বিষয় কোনো কমপ্লেন নেই, কোনো দুঃখ কষ্ট নেই, কমপ্লেন নেই নিয়ে একটা বলছি। একদিন আমরা গেছি মহারাজকে প্রণাম করতে, তো মহারাজ সেখানে বেলুর মঠে সিনিয়র মহারাজরাই কথা বলতেন, যে জিজ্ঞেস করতেন আজকে কেমন শরীর আছে মহারাজ, শরীর আছে জিজ্ঞেস করতে, উনি খুব রসিক ছিলেন, বললেন যে এই হাঁটুটা টন টন করছে, কোনো এটা জিম করছে, মাথাটা ডিপ ডিপ করছে, চোখটা কড়কড় করছে, উনি বাংলা ভাষার প্রত্যেকটা কি ইউজেজ কোন কোন অঙ্গের সেগুলো বলে বলছেন আমি কিন্তু কমপ্লেন করছি না, এইসব নিয়ে আমি বেশ আছি। এই দেখুন, দিস ট্রান্সফরমেশন অফ দ্য মাইন্ড, নিজের শরীরের কষ্ট, সেটাকে হাউ ডু আই ট্রান্সফর্ম সো দ্যাট আই এম নট রিয়েলি কনসার্ন। আরেকজন মহারাজ লালুদা মহারাজ ছিলেন, বিজ্ঞান মহারাজের শিষ্য, সিনিয়র মহারাজরা দেখেছেন, আমি ওনাকে হাসপাতালে দেখেছি, সেবা প্রতিষ্ঠান হাসপাতালে। একটি মানুষ, বিশ্বাস করবেন না, যে দুটি পা প্যারালাইজড, চোখ দুটি অন্ধ, সেই বয়সে ওইরকম ভাবে শুয়ে আছেন, আর কোনো মানে যে নিজের বিষয়ে কোনো চিন্তা, কোনো দুঃখ, কোনো কমপ্লেন নেই। অন্য সবাই আপনি গেলে জিজ্ঞেস বলতে হবে কে আপনি, দেখতে পাচ্ছেন না, নাম বলো, কোথা থেকে এসছো, কোন আশ্রম থেকে, কেমন আছে সবাই ওখানে, কেমন কেমন আছে সবাই, ভালো আছে কিনা, আমার আশীর্বাদ ভালোবাসা জানিয়ে দিও। সন্ধ্যাবেলা একবার আমি তখন হাসপাতালে ভর্তি ছিলাম, উনি ওই পাশের বেডে, সেই লালুদা মহারাজ শুয়ে আছেন, এই বৃদ্ধ মানুষটি প্যারালাইজড, অন্ধ, সন্ন্যাসী, তো তার তো কেউ কোথাও নেই, কোনো আত্মীয় নেই, তার কোনো নাথিং, শুয়ে আছেন সেখানে। আমি এখনো মনে আছে, সন্ধে হয়ে এসছে, আমরা গল্প করছি কয়েকজন সাধু মিশে, সন্ধে হচ্ছে, উনি টের পেয়েছেন
যদিও চোখে দেখেন না। ওখান থেকে বলছেন, কি গলা ছিল ওই ছোট্ট মানুষটার, বলছেন এই সাধু সন্ধ্যা হয়েছে, এখন গল্প বন্ধ করো, জপ করতে বসো, ধ্যান করতে বসো। আমার সেখানে বোধ হলো যে শরীর ট্রান্সেন্ডিং দ্য বডি কি হতে পারে। দিস ইজ কল্ড ট্রান্সেন্ডিং দ্য বডি, দ্যাট ইন দ্য মিডস্ট অফ অল ইয়োর ট্রাবলস, শরীরের যত কষ্ট হোক, I am not bothered at all by that. আমি আনন্দে উৎফুল্ল হয়ে, he used to be in a better mood than all of us, আমরা younger people. So this transformation of the mind, ভগবান বুদ্ধ বলছেন আমি যেটা শেখাবো অধ্যাত্মবিদ্যা, তাতে ওই দ্বিতীয় যে তীরটা, the second arrow, তার কষ্টটা চলে যাবে। ম্যাক্সিমাম কষ্ট কিন্তু সেই আমাদের রিয়াকশন থেকে হয়, আমরা যে আহ করি ওইখান থেকে আমাদের কষ্ট হয়। যেটা ঠাকুরও বলেছেন, মাও বলেছেন, ওয়ান পাওয়ারফুল স্পিরিচুয়াল প্র্যাকটিস, সেই যে সহ্য করো সহ্য করো সহ্য করো। আচ্ছা, সেখান থেকে আমি আজকের কথা আরম্ভ করছি। ঠাকুর এমন কিছু কিছু সূত্র দিয়ে গেছেন যেটাতে দিস ডিরেক্ট অ্যান্সার টু আওয়ার কোয়েশ্চেন, আমাদের সাংসারিক সমস্যা তার কি সমাধান হতে পারে। যেমন আমি পড়ছিলাম শ্রীমদর্শন, মাস্টার মহাশয় বিষয়ে যে লিখে গেছেন অনেক বৃহৎ আকারের, তার মধ্যে এক জায়গায়, এগুলো সবই আমরা জানি, কিন্তু মাস্টার মহাশয়ের যে একটা সিনপটিক ভিশন ছিল, উনি সবগুলোকে একসঙ্গে করে একটা সূত্র বার করতে পারতেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা বড় সমস্যা, বিশেষ করে সংসারে কিন্তু আশ্রমেও সমস্যা হচ্ছে, ওয়ান সোর্স অফ ট্রাবল, আমাদের সোর্স অফ দুঃখের সোর্স হচ্ছে অন্য মানুষ, অন্য মানুষ, বাড়ির মানুষ কিংবা পাড়ার মানুষ কিংবা অফিসের কি যেখানে কার্যক্ষেত্র সেখানকার মানুষ, অন্য আদার পিপল আর সোর্স অফ সরো ফর আস। এটাকে ভৌতিক দুঃখ বলে। অন্য মানুষের থেকে আসা যে দুঃখটা, সেটা কি করে আমি সামলাবো, সেইটার একটা সলিউশন ঠাকুরের কাছে, সোর্স অফ সরো when other people। বিখ্যাত ফ্রেঞ্চ দার্শনিক ছিলেন সার্ত্র, তো উনি এক জায়গায় বলেছেন, হেল ইজ আদার পিপল, নরক মানে কি অন্য লোকগুলো হচ্ছে নরক। এক্সিস্টেনশিয়ালিস্ট তো। ফ্রয়েড, এই জাস্ট পড়ছিলাম রিসেন্টলি, সিভিলাইজেশন এন্ড ডিসকন্টেন্ট, সেখানে বলছেন সুখের কোনো আশা নেই, এই জগতে সুখের কোনো আশা নেই। কেন? প্রথম কথা, আমাদের শরীর আমাদের দুঃখ দেবেই দেবে, দেবেই দেবে। কেন শরীর দুঃখ দেবে? দেখুন, শরীরের সবকিছু ঠিক চললে আমাদের মনেই পড়ে না। হেলদি বডি ইজ দ্যাট উইচ ইউ ডু নট রিমেম্বার। শরীরের কথা মনে পড়ে না যখন, তার মানে বডি ইজ হেলদি। আর শরীরে সবকিছু ঠিক চলছে, একটা কোথাও একটা ব্যথা, সব পুরো মনটা ওইখানে চলে যাবে। দাঁতের ব্যথা হলে তো কথাই নেই, 99.9% সব ঠিক চলছে, একটা সমস্যা আমাদের পুরো দিনটাই গেল সাথে। অতএব এরকম তো, এটা তো সমস্যা এরকম হবেই, একটু না একটু সমস্যা কোথাও না কোথাও থাকবে। অ্যাজ এজ অ্যাডভান্সেস, একজন ডাক্তার বললেন, অ্যাজ ইউ গ্রো ওল্ডার we will make sure that you can live long, but we cannot make sure you will live well. অনেকদিন বাঁচবেন এখন আমাদের বৃদ্ধাশ্রম এসে গেছে, ভালোভাবে বাঁচবেন সেটা বলতে পারি না, কষ্ট পেয়েই বাঁচবেন। অতএব শরীরের দিক থেকে কষ্ট, ফ্রয়েড বলছেন, ইউ ক্যানট অ্যাভয়েড ইট, দুঃখ দেবেই দেবে আপনাকে, আর শরীর তো সারাক্ষণ আপনার সঙ্গে আছে। দ্বিতীয়, উনি বলছেন যে অন্য মানুষের থেকে কষ্ট, সেটা জীবনে আসবেই আসবে, তারা চাক আর না চাক, আপনার মনের উপরে কখনো কখনো এমন আঘাত হয়ে যাবে যে কষ্ট পাবেন আপনি। তৃতীয়, উনি বলছেন এনভায়রনমেন্ট থেকে, এই দুর্যোগ থেকে, প্রাকৃতিক, সেটা লিভিং বিং হতে পারে, যেমন কোভিড থেকে হলো, কিংবা খুব গরম খুব ঠান্ডা, এইসব কত রকম। আমি পড়ে আমি অবাক হলাম এই জন্য, আমাদের প্রাচীন যে অ্যানালিসিস, দুঃখ তিন রকমের, ত্রিতাপ, তিন রকম দুঃখ। আধ্যাত্মিক মানে এই শরীর থেকে দুঃখ, আদি ভৌতিক মানে অন্য মানুষের থেকে, অন্যদের কাছ থেকে দুঃখ, এবং আদি দৈবিক মানে যেটা প্রাকৃতিক দুঃখ যেগুলো আসে। বললাম আচ্ছা, এই আমাদের কথা ফ্রয়েড এই ভাষায় বলছে নাকি? একদম অলমোস্ট লিটারালি বলে যাচ্ছেন। উনি অবশ্য অ্যাকনলেজ করেননি কথা, উনি কোত্থেকে আইডিয়াটা পেলেন, বাট ইটস অলসো লজিক্যাল, অ্যানালিসিস করলে পাওয়া যায়। তো এই দুঃখ, অন্য মানুষের থেকে দুঃখ কি করে সামলাবো? ঠাকুরের সূত্র দেখুন, তিনটে লেভেলের, এটা মাস্টার মহাশয়ের অ্যানালিসিস, তিনটে লেভেলের। প্রাথমিক লেভেল, যখন অন্য মানুষের কাছ থেকে কষ্ট পায়, তারা দুর্ব্যবহার করছে, তাদের
তারা ঝামেলা করছে, অশান্তি করছে, এরকম সংসারে অনেক হয়ে থাকে। এমনকি আশ্রমেও কখনো কখনো এরকম কষ্ট হয়। তো তার কি, হোয়াট ইজ দ্য সলিউশন? ঠাকুর কি প্র্যাকটিস দিচ্ছেন? সলিউশন ফার্স্ট লেভেল, থ্রি লেভেলস। ফার্স্ট লেভেল, বাট প্রথমেই এটা চেষ্টা করা উচিত। ঠাকুর বলছেন স স স, যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়। Forbear, put up with it, because আমরা কিন্তু we are very quick to react, বিশেষ করে আজকালকার দিনে। আগেকার আমার মনে হয় আমাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা অনেক বেশি সহ্যশীল ছিলেন। আমরা চট করে রিয়াক্ট করি। একটি ছেলে, সে এখন তো চল হয়ে গেছে ডিভোর্স করা, কথায় কথায়। তো সেই ডিভোর্স করার মুখে আমি বললাম যে তুমি কি এরপরে আবার বিয়ে করবে? না, হ্যাঁ করবো। তো তখন ঝামেলা হলে তো তুই শীঘ্র সহ্য করবে, তা এখনই সহ্য করে নাও না কেন? বলে কোনো লাভ হলো না। বাট এনিওয়ে, দ্যাটস দ্য পয়েন্ট। সহ্য করা, স স স, যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়। ঠাকুরের কথা নিয়ে খেলাতেন উনি। মা নিজে বলছেন সহ্যের সমান গুণ নেই বাবা, বলে সহ্য করার সমান। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট সূত্র, প্রথম সূত্র, স স স, সহ্য করো সহ্য করো সহ্য করো, বি পেশেন্ট। তাতে নিজের ক্ষমতা বাড়ে, নিজের মনের শান্তি বাড়ে। সি when we react, আমরা যখন রেগে যাই, রিয়াক্ট করি, রাগ করা মানে আগুন জ্বালা। কিন্তু আগুনটা কোথায় জ্বালছি? আগে নিজের হৃদয় জ্বালছি। যখন রেগে যাচ্ছি আমার নিজের মধ্যে আগুনটা জ্বালছি, তারপরে অন্যকে পোড়াবে কি পোড়াবে না পরে, কিন্তু আমাকে নিজেকে আগে পুড়িয়ে দিচ্ছে। That's why Swami Vivekananda says, it is a fool who cannot get angry, the wise do not get angry. যে রাগতেই পারে না, সে তো একটা জড় পদার্থ, তামসিক। রাগ তো সবাইকার হয়, ঠিক হওয়া উচিত, কিন্তু do not let it go out of control, do not get angry but under your control. So সহ্য করা, we react too much. একজন মহারাজ আমাকে বলেছিলেন যে তিনি একজন আশ্রমে জয়েন করেছেন, তিনি খুব সিনিয়র মহারাজ, অনেক বছর আগে একটা আশ্রমে জয়েন করেছিলেন, মানে উনি যোগদান দিয়েছিলেন, সন্ন্যাসী হয়েছেন। তো সেখানে ওনার কিছু সমস্যা, উনি একজন খুব সিনিয়র সাধুকে চিঠি লিখতেন তখনকার দিনের। তো চিঠি লিখে পাঠালেন যে আমার এখানে আমি আর সহ্য করতে পারছি না, এদের ব্যবহার আমি আর সহ্য করতে পারছি না, আমি চলে যাব এখান থেকে। তখন সেই মহারাজ, যিনি প্রবীণ মহারাজ, তিনি চিঠি লিখে পাঠালেন। কিছুদিন পরে সেই আমাকে সাধুটি বলেছেন, আমি ভাবলাম তিনি হয়তো সহানুভূতি দেবেন আমাকে, কিছু মানে হি উইল সাপোর্ট মি, আমাকে এত ভালোবাসতেন। তিনি লিখে পাঠালেন, মনে রাখিও তোমাকেও অনেকে সহ্য করে। আমি সহ্য করতে পারছি না, কিন্তু তাতে কাজ হলো। সেই মহারাজ বললেন আমি আর চলে গেলাম না, আমি ওখানে থাকলাম। সহ্য করলে অনেক জিনিস আপনা আপনি মিটে যায়। প্রত্যেকটা জিনিস ইফ ইউ রিয়াক্ট, এবং রিয়াক্ট করে কটু কথা বলা, ঝগড়া এরকম অনেক হয়েছে, আমাকে লোকে বলেছে এসে, ঝগড়া কি জন্য ঝগড়া হয়েছিল ভুলে গেছি আমরা, কিন্তু ওই যে কথাটা বলেছিল আমার বিষয়, সেটা আজ অব্দি মনে আছে। যে কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই। ঠাকুর মা বলছেন ঠাকুর শিখিয়েছিলেন আমাকে, কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই। সেটা মনে থেকেছে, ঝগড়াই ভুলে গেছে। কেন যে ঝগড়া করেছিলাম, একসময় কোনো কারণে ঝগড়া হয়েছিল, সেটা টোটালি গন, তার কোনো রাগও নেই, মেমোরিও নেই, কিন্তু ওই যে কড়া কথা কেউ বলেছিল, সেগুলো মেমোরি এখন অব্দি রয়ে গেছে। ইট উন্ডস, একটু থেকে যায় মনের মধ্যে। মা বলছেন রাধুকে, ওরে রাধু মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল, সহ্য করো সহ্য করো সহ্য করো, এ বলছেন। আচ্ছা, এতেও যদি না হয়, এতেও এরকম ডেফিনেটলি ইটস পসিবল। এরকম অনেক কেস আছে যেখানে সহ্য করলে আপনারই নাশ হয়ে যাবে শেষে। যে এমন উৎপেতে লোক আছে। সেখানে কি করব? ঠাকুরের আরো কড়া মেডিসিন, নেক্সট লেভেলের মেডিসিন হচ্ছে, উনি বলছেন যে তারপরে বলছেন নেক্সট লেভেলে মাস্টার মহাশয় বলছেন ফোঁস করতে। এই গল্পগুলো আমরা জানি, গল্প জানি, ফোঁস করা গল্প আমরা সবাই জানি। একজন ব্রহ্মচারী একটি গ্রাম দিয়ে যাচ্ছে, সেখানে এক জায়গায় যাচ্ছে, তো গ্রামের লোকেরা বললো ওদিক দিয়ে যাবেন না, একটা বিষধর সর্প আছে, সে কামড়ে দেবে আপনাকে। বলে আমার কিছু করবে না। তো ঠিকই সেই সাপটি তেড়ে এসছে তাকে কামড়াতে। তো ব্রহ্মচারী কিছু মন্ত্র পাঠ করে দিল, সে সাপটি শান্ত হয়ে, এবার সাপটা কথাও বলতে পারে সাপটা। তো ব্রহ্মচারী মহারাজকে বলছেন, তুমি অমন করো কেন? তুমি দেখো, তুমি এই মন্ত্রটা নাও, মন্ত্র জপ করবে আর কাউকে কামড়াবে না।
তুমি এরকম করবে না, কাউকে কামড়াবে না। তো সাপটি বললো যে আজ্ঞে, তো চলে গেল। বহু বছর পরে সেই ব্রহ্মচারী মহারাজ আবার সেই গ্রাম দিয়ে ফেরত যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, আচ্ছা ওই সাপটা কোথায়? ও অনেক কাল আগে মরে গেছে মনে হচ্ছে। মরে গেছে মানে অনেকেই আমরা দেখিনি। না, মরে যাবে না, আমার যে মন্ত্র দিয়েছি সে সিদ্ধ না হলে সে তো মরবে না, সে নিশ্চয়ই আছে, আমি দেখি। তো গিয়ে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে এক জায়গা থেকে ওই সাপটা বেরিয়ে এলো, ক্ষীণ কায়। সে কোন রকমে কষ্ট করে এসে সে ব্রহ্মচারী পায়ে মাথা রাখলো। তো ব্রহ্মচারী জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? না কিছু নয়, আমি ভালো আছি, আমি খুব আনন্দে আছি, আপনি যেমন বলেছিলেন মন্ত্র জপ করি। তো তোমার এরকম অবস্থা কেন হলো? শরীর ভেঙে গেছে এরকম? না না, আমার সব ঠিক আছে। তো তুমি মনে করো কেন এরকম হলো? সে অনেক কষ্ট করে মনে করলো, দেখো মন থেকে এত তার হিংসা চলে গেছে, তাকে কেউ কষ্ট দিয়েছে সেটাও ভুলে গেছে সে। ও ওটা কিছু নয়, ওই কয়েক বছর আগে ওই দুষ্টু ছেলেগুলো খেলছিল, তারা যখন বুঝেছে আমি কামড়াবো না, তো তখন তারা এসে একটা দুষ্টু ছেলে আমাকে ল্যাজ ধরে ঘুরিয়ে মাটিতে আচার মেরে ফেলেছিল, তো আমার একটু এই ভেঙে গেছে, পিঠ ভেঙে গেছে, কিন্তু তা ঠিক আছে, কষ্ট হয়েছিল কয়েকদিন, তা আমি ঠিকই আছি। তখন ব্রহ্মচারী বলছে, আরে তোমাকে আমি কামড়াতে বারণ করেছিলাম, ফোঁস করতে তো বারণ করিনি। তো যখন দরকার হবে আমাদের এই ফোঁস করা, কেন ফোঁস করা? দেখুন, আমাদের একটা উদ্দেশ্য আছে। মানুষ জগতে অ্যাগ্রেসিভ কেন হয়? তাদের একটা উদ্দেশ্য আছে বলে। কেউ টাকা চায়, কেউ কিছু ক্ষমতা চায়, কেউ কিছু অধিকার চায়। আমরা সেগুলো না চাইলেও আমাদের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য আছে। আমরা জপ ধ্যান করব, ভক্তি করব, সাধন করব, ভগবান লাভ, ইষ্ট দর্শন করব, এসব আমরা করব। আর এটা আমাদের দিস ইজ আওয়ার গোল ইন লাইফ। তবে এটার জন্য যদি মানুষ এতটাই ডিস্টার্ব করে, মনের মধ্যে খালি সেই গ্লানি, কষ্ট, ইরিটেশন চলছে, সাধনা কি করে হবে? আমরা আধ্যাত্মিক জীবনে এগোবো কি করে? অসম্ভব ব্যাপার। সো ইউ হ্যাভ টু, যেমন অন্যরা নিজের স্বার্থ প্রোটেক্ট করে, রক্ষা করে, আমাদেরও যারা সন্ন্যাসী এবং গৃহী সাধক, যারা সাধক সাধিকা, ইউল হ্যাভ টু প্রোটেক্ট ইয়োরসেলফ। এটাকে বলে অ্যাসার্টিভনেস। দেখুন দু রকম আছে, অ্যাগ্রেসিভ অ্যান্ড ম্যানিপুলেটিভ। যারা একটু ব্রুট স্ট্রেংথ, অনেক সময় পুরুষরা হয়, চিৎকার চেঁচামেচি করে অ্যাগ্রেসিভলি এগিয়ে যেতে চেষ্টা করে, অন্যদের দাবিয়ে দিয়ে, অ্যাগ্রেশন। দিস ইজ নট গুড। বিশেষ করে আধ্যাত্মিক জীবনে ভালো নয়, যে কোনো জীবনে, কাজের জীবনেও ভালো নয়, সাংসারিক জীবনেও ভালো নয় অ্যাগ্রেশন। আবার উল্টোটা হচ্ছে ম্যানিপুলেটিভ। অনেক সময় অনেক আছে যারা পলিটিক্স করে এমনি মিষ্টি, কিন্তু পিঠ পেছনে ক্রিটিসিজম করা, পলিটিক্স করা, চক্রান্ত করা, এইসব করে অনেক রকম করার চেষ্টা করে, ওটাও খারাপ। তাহলে কি করব? neither aggressive nor manipulative but assertive। সোজা কথা বলা, যেটা মনের কথা পরিষ্কার ভাবে ফার্মলি পোলাইটলি বলা, বি অ্যাসার্টিভ। say what you want, say what you mean what you say, এই জিনিসগুলো অ্যাসার্টিভনেস, উইদাউট বিং অ্যাগ্রেসিভ। কাউকে অপমান করার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই, অথবা আবার উল্টো কথা ঘোরাবারও দরকার নেই, সোজা কথা বলা, সেইং হোয়াট ইউ মিন। যেখানে না বলার দরকার, সে নো। ইউ হ্যাভ দ্য রাইট টু সে নো ফর এভরিথিং। কে কি ভাবলো, দ্যাটস সেকেন্ডারি। হ্যাঁ, একটা ভালো উদ্দেশ্যের জন্য টু সে ইউ নো। এই হচ্ছে কলকাতা। এই হচ্ছে ফোর্স করা। সো বি অ্যাসার্টিভ ইন লাইফ। এমন একটি ডিগনিটি নিয়ে চলতে হবে জীবনে, যাতে আপনাকে সহজে ঘাঁটাবে না মানুষ। এটা আপনার ভালো, সে মানুষেরও ভালো। অনেক সময় মানুষ বেশি ভালো মানুষ হতে গিয়ে তাকে অন্যরা ডিস্টার্ব করে, সে নিজেও ডিস্টার্ব হয়ে যায়, পরিবেশও দূষিত হয়ে যায়। আমি দেখেছি যে হস্টেলে এখন কিছু ছেলে আছে, তারা নিয়ম মেনে ঠিক তাদের নিজের কাজ করছে, পড়াশোনা করছে, রামকৃষ্ণ মিশনে দেখেছি হস্টেলে। আবার কিছু তো প্রকৃততে একটু দুষ্টু দুরন্ত, তারা যদি দেখেন মহারাজ একটু ঢিলে, একটু রিল্যাক্সড, একটু ভালো মানুষ, তারা সুযোগ পেয়ে যায়। এখন তাতে ক্ষতি কিছু নয়, কিন্তু যারা অন্যরা নিয়ম মেনে চলছে তাদের ক্ষতি হয়, তাদের উপরে চাপ পড়ে যায়। তো আমি একবার একটা হস্টেল দেখতাম, তারা এখন তারা সেখানে পড়তো, তারা এখন সব বড় বড় সব দেশ বিদেশে আছে প্রতিষ্ঠিত। তো তারা যেমন ছোট ছেলেরা হয়, ক্লাস 7 এর ছেলে সব। তো সকালবেলা ভোরে মন্দির থেকে এসে
নিয়ম হচ্ছে প্রত্যেক হস্টেলে সব ছেলেরা নিজে ঝাড়ু দিয়ে নিজের যে ধাম বলা হয় হস্টেল সেটা পরিষ্কার করবে, তার জন্য ডিউটি ঠিক ছিল। তো ওরা জানে এই মানুষটি একটু নরম প্রকৃতির মানুষ, কিছু বলবে না। তো এসেই ওরা আবার বিছানায় শুয়ে পড়লো কম্বল মুড়ি দিয়ে। একদিন কিছু বললেও শুনবে না, জানে মহারাজ কিরম বকবেন না কি পানিশমেন্ট দেবেন না। তো আমি একদিন ঠিক করলাম, ঠিক আছে ওদের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি নিজেই করবো। যেই দেখছি সব এসে আবার ঘুমিয়ে পড়লো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে ঝাড়ুটা ধরে আমি ঝাড়ু দিতে আরম্ভ করলাম হস্টেলটাকে। তখন আমি ভাবলাম ওরা লজ্জিত হবে, উদ্বুদ্ধ হবে, ছুটে আসবে। তোর কম্বল থেকে মুখ বার করে দেখছে আমাকে। একজন বেরিয়ে এসে বলছে, ওরে দেখ দেখ, হ্যাঁ এই তো আমাদের চাই, এইরকমই তো চাই আমাদের। সেটা ঠিক নয়, সেখানে অ্যাসার্টিভ হতে হবে। যেটা নিয়ম, যখনকার নিয়ম সেটা তার জন্য যে যা ভাবলো তা ঠিক আছে। দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেজ। থার্ড লেভেলের গোলমাল এরকম হতে পারে যে এমন মারাত্মক লোক আছে যে ফোর্স করলেও শুনবে না, আপনাকে ব্যস্ত করেই ছাড়বে। তো সেখানে কি করতে হবে? ঠাকুরের তৃতীয় সূত্র আছে। তৃতীয় সূত্র হচ্ছে বাঘ নারায়ণ। সবাইকার মধ্যে নারায়ণ আছেন, কিন্তু বাঘ নারায়ণকে আলিঙ্গন করা চলে না, দূর থেকেই প্রণাম করতে হয়। বাঘকে আলিঙ্গন করলে কি হবে? বাঘ আপনাকে আলিঙ্গন করবে। কাজেই বাঘ নারায়ণ হচ্ছে যে আমি জানি সবাইকার মধ্যে ঈশ্বর আছেন, there is divinity within all beings, কিন্তু I cannot take, আমি সবাইকার সঙ্গে একরকম ব্যবহার করতে পারবো না, কি এক্সপেক্ট করতে পারবো না। উইদাউট এনি অ্যাঙ্গার, কোনো হেট্রেড নেই, অ্যাঙ্গার নেই, বাট আমি মানুষের প্রকৃতিটা বুঝি, অতএব আমাকে একটু দূরে নিজেকে দূরে রাখতে হবে যতটা সম্ভব। সবসময় সম্ভব নয়, পরিবারের লোক যদি হয় সেখানেও একটু ইউ হ্যাভ টু বি লিটল শার্প, নিজের কর্তব্য পালন করে এবার নিজেকে অ্যাটলিস্ট সাইকোলজিক্যালি দূরে রাখা। অনেক সময় এটাকে বলে একটা কাইন্ড অফ ডিপেন্ডেন্স রিলেশন, সাইকোলজিক্যালি ডিপেন্ডেন্স রিলেশনশিপ হয়ে যায়। আমি দেখেছি মহিলা একা আমেরিকাতে, ইন্ডিয়ান পাঞ্জাবি, তিনি, তার কেউ নেই, কিন্তু তিনি নিজে খুব স্ট্রাগল করে নিজে দাঁড়িয়েছেন। একটি ভাই, তার মেন্টাল ইস্যুস, সে মাঝে মাঝেই গোলমাল করে, পুলিশ ধরে নিয়ে যায়, তিনি আবার ছোটেন তাকে রক্ষা করতে। তিনি যতই তার জন্য করেন, তার আবার মাঝে মাঝে গোলমাল হয়ে যায় সব। আমি বললাম যেটুকু করার দূর থেকে করবেন। এই যে বাঘ নারায়ণ, তার সহজে চেঞ্জ হবে না, ইউ হ্যাভ ইউর রেসপন্সিবিলিটি, ওইটুকু করবেন, কিন্তু তার জন্য আপনিও একদম ব্যস্ত হয়ে আপনার সাধারণ ভোজন গেল চুলোয়, এটা ঠিক না। সো দিজ আর দ্য থ্রি লেভেলস। মনে রাখতে হবে এবার যে আমাদের সংসারে অনেকটা দুঃখ কষ্ট আসে ফ্রম আদার পিপল, অন্য লোকের কাছ থেকে। হাউ ডু আই ডিল উইথ দ্যাট? এটাতে ম্যাক্সিমাম কাজ এটাতে হয়। নাম্বার ওয়ান, forbear, and we are too quick to react in this day and age. সেকেন্ড হচ্ছে যে ফোঁস করা, কামড়াবে না কিন্তু ফোঁস করবে। মেনটেন such a gravity, such a dignity. ঠাকুর বলছেন মানুষ মানে মান হুঁশ, যার নিজের মানের প্রতি হুঁশ আছে সেই তো মানুষ। মান মানে dignity. Of course he meant it in a spiritual sense, but even then, even in একটা সামাজিক দৃষ্টিতেও নিজের ডিগনিটির প্রতি একটা হুঁশ থাকা চাই। And last হচ্ছে ফাইনাল সলিউশন ইজ বাঘ নারায়ণ, দূর থেকে তুমি ভালো থেকো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনিথিং টু ডু উইথ ইউ। আচ্ছা, আরেকটা সূত্র দেখি ঠাকুরের, a philosophy of life which will transform, যাতে আমাদের জীবন আনন্দতে ভরে যাবে। And স্বামী বিবেকানন্দ নিজে বলছেন এক জায়গায়, let all dreams cease, but if you cannot, dream but better dreams which are eternal love and service free. বলছেন তাহলে এই জগৎ স্বপ্নবৎ, এই যাক, তুমি ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাও, ব্রহ্মে লীন হয়ে যাও। যদি তা না পারো, আর কতজন পারে? আমরা অনেকেই পারি, বেশিরভাগই পারি না। যদি তা না পারো, যদি স্বপ্নই দেখবে তুমি, এই সংসারেই যদি থাকবে, দেন তাহলে একটা ভালো সংসার হোক। লেট ইট বি ড্রিম বেটার ড্রিমস। একটা দুঃস্বপ্ন দেখবে কেন, কুস্বপ্ন দেখবে কেন? ভালো স্বপ্নটা কি? উনি বলছেন প্রেম ও সেবা, ইটারনাল লাভ, আনকন্ডিশনাল লাভ। কাকে ভালোবাসবো? সবাইকে। ওয়াই? নো ওয়াই, আনকন্ডিশনালি। তার কি হলো না হলো আমি জানি না, কিন্তু ফার্স্ট বেনিফিশিয়ারি অফ লাভ ইজ আই মাইসেলফ। যার প্রেমে হৃদয় পূর্ণ, যেমন রাগ করলে, বিরক্ত হলে আগুন জ্বালা হলো, আমার হৃদয়টি জ্বালা হবে। প্রেম থাকলে, ভালোবাসা থাকলে, দ্য ফার্স্ট বেনিফিশিয়ারি ইজ দ্য লাভার। যে ভালোবাসছে
তারই মন আনন্দেতে প্রস্ফুটিত হয়। অতএব আনকন্ডিশনাল লাভ, তুমি কি করলে বললে না বললে, দ্যাট ডাজন্ট ম্যাটার, আই হ্যাভ লাভ ফর এভরিবডি। সেটা অনেক সময় সুবিধে হয় যদি ঈশ্বরে ভগবানে ভালোবাসা থাকে, যেভাবেই হোক, যার যে ধর্মতে যেমন ভালোবাসা থাকে, সে যদি সেই ভগবানের ভালোবাসা সবাইকার মধ্যে দেখছে, যে তার ঈশ্বর তার প্রভুকে সবাইকার মধ্যে দেখছে এবং loves those people with that love. And শুধু ভালোবাসা নয়, একজন ফিলোসফার বলছেন, I love humanity but I can't stand human beings, যে আমি মনুষ্য জাতিকে ভালোবাসি কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষগুলোকে সহ্য করতে পারি না আমি। তো ওটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। Love and service, so service free without any expectation from others. এখন কেউ এরকম আশ্রমে হাসপাতালে বড় বড় কাজ করতে পারে, আবার কেউ আমরা যে যেখানে আছি we can serve. It's an attitude. It's not at a particular NGO খুলে বসে থাকতে হবে, not necessarily. যারা করতে পারছে তারা few people, কিন্তু everybody wherever we are, in families, in companies, in government offices, schools, যেখানে আছি, we can have this attitude of service. আমেরিকা এখন খুব চল হয়েছে সার্ভেন্ট লিডারশিপ। রবার্ট গ্রিনলিফ একজন ছিলেন ম্যানেজমেন্ট গুরু অনেক আগে, তিনি এই কথাটা বলেছেন যে লিডার শুড বি সার্ভেন্ট। আমরা এখানে সার্ভেন্টটাকে নিচু চোখে দেখি, ওদের সে কেউ নিচু চোখে দেখে না। সো সার্ভেন্ট ইজ আ হাই আইডিয়া, দ্য ওয়ান হু সার্ভস আদার্স, অন্যদের সেবা করে। সেই সার্ভেন্ট লিডারশিপের কথায় বলা হয়েছে যে people think that when they will attain a leadership position then they will serve others. আমি একটা ক্ষমতায় আসি, আমি কি সার্ভ করব? আমি একটা ক্ষমতায় আসি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হই, প্রিন্সিপাল হই, কলেজে ম্যানেজিং ডিরেক্টর হই, তখন কিংবা ইলেকশন জিতে আমি এমপি মন্ত্রী হই, তারপরে আমি সেবা করব, কখনো হবে না। So it has to start wherever we are. উনি বলছেন রবার্ট গ্রিনলিফ, the attitude is that I am a servant. আমি খুঁজবো কোথায় কোথায় অপরচুনিটি টু বি অফ সার্ভিস। কার সার্ভিস? আশেপাশে যারাই, যখন যে আছে, যার সঙ্গে আছি, যেখানে আছি, হাউ ক্যান আই বি অফ সার্ভিস, হাউ ক্যান আই বি অফ হেল্প। সেটাই যখন আমি লিডারশিপ পজিশনে, উনি যেহেতু ম্যানেজমেন্ট কনসালটেন্ট, ম্যানেজমেন্ট পজিশনে উঠলাম, সেখানে আরো বেশি ভাবে করতে পারবো। এক সময় সেই পজিশন চলে যাবে, কিন্তু মাই সার্ভেন্টশিপ উইল কন্টিনিউ। লিডারশিপ আসুক আর যাক, হেড অফ ডিপার্টমেন্ট 1 বছর 2 বছরের জন্য হলেন, কিন্তু আবার সেই শিক্ষক রয়ে গেলেন, বাট that's servant attitude should continue. So this Swamiji bolchen eternal love and service free. আরেকটু বলি, এই রবার্ট গ্রিনলিফ কেন এই কথাটা বললেন, উনি কিন্তু এটা ভারতীয় দর্শন থেকে পেয়েছেন। একটা বই আছে জার্নি টু দ্য ইস্ট, একজন বিখ্যাত জার্মান লেখকের বই, আমি নামটা ভুলে যাচ্ছি, নভেল, খুব বড় নভেলিস্ট ছিলেন। এই জার্নি টু দ্য ইস্ট বিখ্যাত নয় তো, অন্য একটা বই ওনার বিখ্যাত খুব, বুদ্ধের ওপরে জীবনীটা। সো জার্নি টু দ্য ইস্টে হচ্ছে কি, এটা ইউরোপিয়ান গল্প একটি। তো তার যারা ক্যারেক্টার্স, দে আর গোয়িং অন আ জার্নি টু সাম ইস্টার্ন মনাস্ট্রি, মানে ইউরোপ থেকে যাচ্ছেন একটা কোথায়, দিস আ ফেবলড মনাস্ট্রি একটি আছে, যেখানে গেলে তারা জীবনের যা রহস্য সেটা বুঝতে পারবেন। তো কয়েকজন যাচ্ছে, তো তার মধ্যে একজন আছে লিও বলে একটি ছেলে, তাকে নিয়েছে ওরা সার্ভেন্ট হিসেবে। তো তারা বিভিন্ন দেশ দিয়ে যাচ্ছে অতিক্রম করে, আর লিও সবাইকার যত্ন করে, রান্না করে দেয়, কাপড় পরিষ্কার করে দেয়, যার যা সমস্যা তারা ওকে, ও একটা যেন পুরো গ্রুপটার সিমেন্ট হয়ে আছে, সবাই নিজের সমস্যা বলে তাকে, ও গিয়ে সেটা মিটমাট করে দেয়। একদিন লিও হাওয়া হয়ে যায়, তার কিছুদিনের মধ্যে সেই গ্রুপটা ভেঙে যায়, তারা আর কেউ নিজের মধ্যে থাকতে পারে না, তারা ছিটকে যায়, সেই জার্নিটা বন্ধ হয়ে যায়। তো যিনি লিখছেন গল্পটা, তিনি বলছেন অনেক বছর পরে আমি একটি শহরে, ইউরোপের একটা শহরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আরেকজনকার সঙ্গে দেখা হলো, যারা আমরা একসঙ্গে গেছিলাম সেই জার্নিতে। তিনি আমাকে বললেন, আরে তুমি, আমরা কিন্তু সেই গ্রুপটা আমরা এখনো মিটিং করি, হ্যাঁ সে মিটিং করি, তুমি এসো না সেই মিটিং এ। আচ্ছা যাবো তাহলে। আমি গেলাম, গিয়ে দেখি সেই মিটিং এ প্রেসিডেন্ট হচ্ছেন লিও। তো কি লিও আসলে যেই মনাস্ট্রিতে আমরা যাচ্ছিলাম সেখানকার তিনি অধ্যক্ষ, একজন সাধু। তিনি এই
সার্ভেন্ট হওয়া একটা সাধনা রূপে নিয়েছেন, নিয়ে আমাদের সবাইকে হি ওয়াজ দ্য সার্ভেন্ট ফর অল অফ আস। এই গল্পটা এখানে শেষ হয়ে গেল। সেখান থেকে গ্রিনলিফ, রবার্ট গ্রিনলিফ, হি টুক দিস আইডিয়া। এটা কি সুন্দর ফিলোসফি, টু বি অফ সার্ভিস টু আদার্স। স্বামী রঙ্গনাথনজি বলতেন, হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? When I close my eyes, I find peace within. When I open my eyes, my attitude is, what can I do for you? That is spirituality. আমি যখন মনে চোখ বন্ধ করি, ধ্যানে বসি, ভেতরে শান্তি অনুভব করি। চোখ খুলি, জগৎকে দেখি, তখন আমার মাই অ্যাটিটিউড ইজ, আমি কি সেবা করতে পারি, কার জন্য কি করতে পারি।